আজকে দুধ নিয়ে একটা সমস্যা চলছে সাধারণ মানুষের মধ্যে। কিছু হেলথ কনসালটেন্ট বলছেন যে দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ডাক্তাররাও সাজেস্ট করে, আমরাও ছোটবেলায় বইতে পড়ে এসেছি যে দুধ এবং ডিম হচ্ছে সুষম খাদ্য, সমস্ত কিছু দুধের মধ্যে পাওয়া যায় বা ডিমের মধ্যে পাওয়া যায়। তো আজকে কিছু হেলথ কনসালটেন্ট কেন বলছেন যে দুধ খাওয়া একেবারেই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেই ব্যাপারে আজকে আমিও দুধ খেতে মানা করি। আমার প্রত্যেকটা কনসালটেন্সিতে আমি সবাইকে বলি যে মিল্ক অ্যাকচুয়াল আমাদের হিউম্যান বিং এর জন্য নয়, বিশেষত কাউ মিল্ক। কারণ প্রথমত নেচার প্রত্যেক প্রাণীকে একটা স্তন্যপায়ী প্রত্যেক প্রাণীকে দুধ দিয়েছে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত, কারোর 2 বছর, কারোর 3 বছর, ম্যাক্সিমাম 4 বছর, তার বেশি সাধারণত কোনো স্তন্যপায়ী প্রাণীর দুধ থাকে না এবং তার বাচ্চা দুধ খেতেও পারে না। সুতরাং মানুষের জন্য দিয়েছে। এখন ন্যাচারালি যদি দুধের প্রয়োজন হতো তাহলে নেচার এত কিছু দিয়েছে, আলো, জল, মাটি, বাতাস, কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কখন কি প্রয়োজন মানুষের, সমস্ত কিছু একটা সিস্টেমেটিক্যালি চলছে। অমাবস্যা, পূর্ণিমা, জোয়ার ভাটা, দিন রাত, সমস্ত কিছু একটা সিস্টেমেটিক্যালি হারমোনিয়ামে চলছে। আজকে নেচার সম্পর্কে কথা বলতেই হয়, তার কারণ আজকে সায়েন্স উন্নতি হওয়ার ফলে আজকে কত বছর পরে, 100 বছর পরে কখন অমাবস্যা হবে, কখন পূর্ণিমা হবে, কখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে, আজকেই অঙ্ক কষে বলে দেওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে ম্যাথামেটিক্স এর জোরে নয়, ম্যাথামেটিক্স তো অবশ্যই, কিন্তু নেচার ওই ম্যাথামেটিক্স অনুযায়ী চলছে বলে। তো যে নেচার এত ম্যাথামেটিক্যালি চলে, তো সেই নেচার কিছুদিনের জন্য মিল্ক দিয়ে বন্ধ করে দিল, আর আমরা সৃষ্টির সেরা জীব মানুষ বলে আমরা অন্য প্রাণীর কাছ থেকে দুধটাকে ছিনিয়ে নিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি যখন আমরা গরুর থেকে দুধ নিই, ঘটনা যেটা দাঁড়ায় যে গরু স্বেচ্ছায় দুধ দেয় না আমরা জোর করে তার থেকে নিয়ে নিই। প্রথমত যদি আমরা কারোর থেকে জোর করে কিছু কেড়ে নিই তাহলে কিন্তু তার মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে, একটা মেন্টাল ডিপ্রেশনের ব্যাপার থেকে থাকে, যেটা বিশেষত বর্তমানে বিভিন্ন খাটালগুলোর মধ্যে হচ্ছে। সেখানে গরুর বাঁটগুলোতে ঘা হয়ে যায় মেশিন দিয়ে দুধ দেওয়ার জন্য। তো এটা একটা ন্যাচারাল দিক গেল। এবার আসবো আমি সাইন্টিফিক কিছু বিশ্লেষণে, যেখানে দুধ আমাদের কিভাবে উপকারী বা কিভাবে অপকারী। দেখুন, সমস্ত ফুড ইনগ্রেডিয়েন্ট বা আমাদের নিউট্রিশনাল ইনগ্রেডিয়েন্টস, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যাই হোক না কেন, এগুলো দুধের মধ্যে যদিও বা থাকে, সেটা আমাদের শরীরে কতটা কাজে লাগছে এটা একটা ফ্যাক্টর। কারণ সোর্সটা একটা বিরাট ব্যাপার। যেমন আমি এর আগেও বলেছি, আবারও ছোট্ট করে জানান দিচ্ছি যে চুল আমাদের প্রোটিন দিয়ে তৈরি, নখ ক্যালসিয়াম দিয়ে তৈরি। সুতরাং এগুলো খেলে কি আমাদের ক্যালসিয়াম বা প্রোটিনের অভাব পূরণ হবে? বা কাঠ কার্বোহাইড্রেটেরই একটা পার্ট, কাঠের মুড়ো খেলে কি আমাদের কার্বোহাইড্রেটের অভাব পূরণ হবে? উত্তর হবে না। তো সুতরাং কেন না, যে স্টেটে আছে, ওখানে যে স্ট্রাকচারে আছে মলিকিউলস গুলো, সেগুলো আমাদের শরীরে অ্যাবজর্বেবল নয়। তো দুধের মধ্যে যে শর্করাটা থাকে সেটাকে বলা হয় ল্যাকটোজ। এই ল্যাকটোজ হজম করার জন্য আমাদের হিউম্যান বডিতে দরকার হচ্ছে ল্যাকটেজ নামে একটা এনজাইম বা উৎসেচক। এই ল্যাকটেজ এনজাইম অ্যাডাল্টের তৈরি হয় না। তো সেই কারণে দুধ শরীরে হজম করতে শরীরের অত্যন্ত কষ্ট করতে হয়, নাম্বার 1। নাম্বার 2, এখানে আমাদের হিউম্যান বডিতে যখন ব্রেস্ট মিল্ক হয় তখন সেখানে দুধের যে মেন প্রোটিন কেসিন সেটা থাকে 20%, সেখানে কাউ মিল্কে থাকে 80%। সুতরাং সেটাকেও বডিকে অতিরিক্ত পরিশ্রম করে হজম করতে হয়। এছাড়া দুধের মধ্যে থাকে সালফার যৌগ, যেটা আমাদের শরীরে সিস্টাইন বা মিথিওনাইন, এই যে সালফার যৌগ থাকে দুধের মধ্যে, সেটা আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে এবং অ্যাসিডিক হয়ে যায় বডিটা, এবং সেটাকে কন্ট্রোল করার জন্য বডিকে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে পড়ে। এবং সেই ক্যালসিয়াম যখন এমার্জেন্সি বেসিসে প্রয়োজন হয়, অর্থাৎ মিল্ক প্রোডাক্ট বেশি করে কনজাম্পশন করলে বা আমরা যদি বেশি করে খাই, তাহলে বডিতে ক্যালসিয়াম ডিপোজিট হওয়ার চেয়ে ওই অ্যাসিডিক নেচারকে ব্যালেন্স করার জন্য বডি হাড় থেকে বা বোনস থেকে ক্যালসিয়ামকে আরো টেনে নেয় বা এরর করে নিজে গ্রহণ করে, ওই অ্যাসিডিক নেচারটাকে ব্যালেন্স করে অ্যালকালাইন রাখার জন্য। কারণ রক্তের নেচার সবসময়ই সামান্য অ্যালকালাইন। এছাড়া দুধের মধ্যে আরো একটা এনজাইম থাকে যেটা হচ্ছে জ্যানথাইন অক্সিডেজ বলা হয়। এই জ্যানথাইন অক্সিডেজ আমাদের সেলের মধ্যে গিয়ে হাইপোজ্যানথাইন থেকে জ্যানথাইন তৈরি করে এবং সেখান থেকে আমাদের ফ্রি রেডিক্যালস
বা অক্সিডেটিভ রেডিক্যালস তৈরি করে, সেখান থেকে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, সেলের মধ্যে ইউরিক অ্যাসিড তৈরি হয়, যার ফলে অক্সিডেটিভ ট্রেস বলে এটা, অর্থাৎ সেলের মধ্যে সেল ট্রেসের মধ্যে চলে যায়। এবং এইটা যত বেশি হতে থাকবে সেলের মধ্যে, সেলের লিপিড, সেলের প্রোটিন, সেলের ডিএনএ পর্যন্ত ড্যামেজ হতে শুরু করে। তো আজকে দেখা যাচ্ছে যে যে দেশ সবচেয়ে বেশি বা যে মানুষগুলো সবচেয়ে বেশি মিল্ক প্রোডাক্ট কনজাম্পশন করে, তাদের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে, যেসব দেশে মিল্ক প্রোডাক্ট সবচেয়ে বেশি কনজাম্পশন হয়, সেই সব দেশের যদি আমরা হেলথ দেখি, তাহলে দেখবো পৃথিবীর যত উন্নত দেশ আছে, যত বেশি মিল্ক প্রোডাক্ট কনজাম্পশন সেখানে বেশি হয়, তো সেখানে ডিজিজের পরিমাণও সেখানে বেশি। যেমন ডেনমার্ক এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে, এবং এছাড়া আমি বলবো যে আমেরিকাও মিল্ক প্রোডাক্ট প্রচুর কনজাম্পশন করে, এবং সেক্ষেত্রে ওখানে বিভিন্ন রকম লাইফস্টাইল ডিসঅর্ডার, বর্তমানে আমেরিকাও একটা মানে লিডিং দেশ হিসাবে চলে এসেছে আমেরিকাতে লাইফস্টাইল ডিজিজ। এবং তার সঙ্গে আরেকটা দেশের কথা বলবো, যে সারা পৃথিবীতে যত নোবেল উইনিং সায়েন্স আছে বা নোবেল উইনার সায়েন্টিস্ট আছে, সেটা সবচেয়ে বেশি নিয়ার অ্যাবাউট 60%, সেটা হচ্ছে ইসরায়েল। এবং সেই ইসরায়েল কিন্তু 1975 সালে ইন্ডিয়া থেকে এই ইন্ডিয়ান কাউ নিয়ে গেছিল, এবং ভারতীয় যে দেশি গরু, এবং পৃথিবীর বর্তমানে একমাত্র দেশ, আমরা ভারত যেখানে আমাদের ভারতীয় গরুকে রক্ষা করতে পারিনি, বিদেশি গরু এসে এখানকার সমস্ত থাবা বসিয়ে আমাদের দেশি গরু উধাও হয়ে গেছে, সেখানে এখনো ইসরায়েল একমাত্র দেশ যেখানে 100% ইন্ডিয়ান কাউ ছাড়া আর কোনো কাউ নেই, অর্থাৎ ভারতীয় গরু ছাড়া আর কোনো গরু নেই। ইসরায়েল যেমন তারা শিক্ষায় উন্নত হয়েছে, এটা বুঝেছে, সেই জন্য পৃথিবীর একমাত্র দেশ হিসেবে তারা কিন্তু ভারতীয় প্রজাতির যে গরু, সেই গরুকে কিন্তু তারা এখনো পর্যন্ত রক্ষা করে চলেছে এবং অন্য প্রজাতিকে ঢুকতেই দেয়নি। এখানে আরেকটা জিনিস, আমাদের ভারতীয় কালচারে সবচেয়ে যেটা বড় সমস্যা, আমাদের সনাতন ধর্মের সঙ্গে এটা একটা পরিপন্থী কথা আজকে আমি বলছি। কারণ আমাদের সনাতন ধর্মে আছে যে দুধ খুবই ভালো, এবং যে গরুর থেকে আমরা দুধ পাই অর্থাৎ গাভী, তাকে আমরা গোমাতাও বলি। তো এখানে একটা কন্ট্রাইন্ডিকেশন তৈরি হয়, যে আমাদের সাধারণ মানুষ বুঝতে চায় না। মুনি ঋষিরা বলে গেছে যে দুধ অত্যন্ত ভালো, গরুর দুধ হচ্ছে আমাদের একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং শরীরের জন্য খুবই ভালো। প্রথমত বলি, সেই প্রজাতির গরু, যে প্রজাতির গরু ভারতীয় মুনি ঋষিরা বলে গেছেন, সেই দেশি গরু প্রথমত এখন আমাদের নেই বললেই চলে। এবং নর্মাল যে সিস্টেম, অর্থাৎ ন্যাচারাল যে সিস্টেম, অর্থাৎ ব্রিডিং প্রসেসে যে বাছুর হওয়া, সেটাও হচ্ছে না। এখন হরমোনাল ইনজেকশন দিয়ে প্রেগনেন্সি আনা হচ্ছে, এবং দুধ যদি তার 6 মাস থাকার কথা, সেটাকে 9 মাস বা 1 বছর রাখা হচ্ছে বিভিন্ন রকম হরমোন ইনজেকশন দিয়ে। সুতরাং আনন্যাচারাল প্রসেসটা এখানেও চলে এসেছে, এটা একটা ক্ষতির কারণ। আর দ্বিতীয় কারণ, এই যে গরু, এই প্রজাতির গরুর মধ্যে একটা বিশেষ গুণ আছে। সেই বিশেষ গুণটা হলো যে এই গরু যারা লালন পালন করে, গরুর স্কিনে যদি আপনি হাত দিয়ে দেখেন, দেখবেন স্কিনটা ভাইব্রেট করছে। গরুর শরীরের সারা শরীর কিন্তু ভাইব্রেট করে, এবং যারা গরুকে লালন পালন করে, গরুর সংস্পর্শে সবসময় থাকে, তাদের কি হয়, তাদের যদি শরীরে কোনো প্রবলেম থাকে, মুনি ঋষিরা দেখেছেন যে সেটা ফিল করে, ওই গাভী ফিল করে, এবং ফিল করার পরে যখন ও জঙ্গলে, তখনকার দিনে তো জঙ্গল মাঠ, সেখানে গিয়ে ও সেই গাছ পাতা শাক খেয়ে আসতো, যেটার থেকে দুধ তৈরি হলে বা যেটার থেকে এমনকি ইউরিন তৈরি হলো, যেটাকে মানে গরু গোমূত্র বলা হয় পবিত্র, সেটা পবিত্র এই অর্থে যে ওই সময়ে যে লালন পালন করছে সে যদি ওটাকে খায়, বা যারা যারা লালন পালন করছে তারা যদি খায়, তাদের শরীরের যা প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যেতে দেখেছে। সেই জন্যে মা যেমন শিশুকে কোলে নিয়ে বুঝতে পারে, একটা অনুভব করে যে শিশু সুস্থ আছে না শিশুর মধ্যে কিছু অস্বস্তি চলছে, ঠিক তদ্রূপ গরু সেই জিনিসটা বেশ খানিকটা ফিল করতো বলেই মুনি ঋষিরা সেই জন্যে এই গরুকে গোমাতা বলেছে। না হলে তো গরুকে যেমন গোমাতা বলেছে, তাহলে ষাঁড়কে তো গোপিতা বলতো, কিন্তু সেটা কোথাও শুনবেন না। যে গোমাতা আছে তাহলে গোপিতা নেই কেন?
অ্যাকচুয়াল কারণ কিন্তু গরুর এই ফিলিংস, মাতৃসুলভ ফিলিংস এর জন্য গরুকে গোমাতা বলা হয়। সেই যে প্রজাতির গরু নেই এবং সেই প্রজাতির গরু যাও বা দু চারটে আছে, সেখানেও হরমোনাল ইনজেকশন দিয়ে সেখানে আনন্যাচারালি তার শরীরের সিস্টেম চেঞ্জ করে দিয়ে সেখানে প্রেগনেন্সি আনা হচ্ছে এবং সেখান থেকে দুধও বাড়িয়ে নেওয়া হচ্ছে। সুতরাং বর্তমানে যে দুধ পাওয়া যায় আর যেটা আমাদের মুনি ঋষিরা যে দুধের কথা বলতেন, দুটো দুধের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এবং তাছাড়া সেই জন্য দেখবেন যে ভগবান কৃষ্ণ নিজেও রাখাল ছিলেন। তো এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আপনি যদি বাড়িতে গরু পুষতে পারেন, গরু লালন পালন করতে পারেন, সেই গরু মাঠে ছেড়ে খাওয়াতে পারেন, সেরকম পরিবেশ যদি আপনার থাকে, আপনি গরুর দুধ খেতে পারেন, আপনার কোনো হার্ম হবে না। এটা অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান সনাতন স্ক্রিপচার্স। তো এই অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে দুধ আপনার পক্ষে উপকারী। অন্যথায় আমরা তথাকথিত যে মিল্ক প্রোডাক্ট খাই, এটা বিষ তুল্য এবং এটা লং টার্মে যখনই আপনি কনজাম্পশন করবেন আপনার শরীরে বিভিন্ন প্রবলেম আসতে থাকবে। আমি যে মলিকিউলগুলো বলেছি এগুলো সাইন্টিফিক একটা রিসার্চ, এবং রিসার্চের ফলে এগুলোই বেরিয়ে এসছে। আপনি বিভিন্ন জায়গায় সার্চ করলেও দেখতে পাবেন। সুতরাং দুধ খাবেন কি খাবেন না সেটা আপনার অবশ্যই নিজস্ব মতামত। আমি যেগুলো বললাম অ্যাকর্ডিং টু সায়েন্স, কারোরই মিল্ক প্রোডাক্ট কনজাম্পশন করা উচিত নয়। এবং আর লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ল্যান্সেট জার্নাল, পৃথিবীর বিখ্যাত কয়েকটা জার্নালের মধ্যে একটা মেডিকেল জার্নাল ল্যান্সেট জার্নাল এবং ব্রিটিশ জার্নাল, যেখানে 1992, 1994 এবং 1996 পর্যন্ত রিসার্চ পেপারে সেখানে পরিষ্কার ডটথিন ভাষায় লেখা আছে আমাদের যে কাউ মিল্ক কনজাম্পশন যদি বেশি হয় তাহলে আমাদের ডায়াবেটিস টাইপ 2 হওয়ার চান্স বেশি এবং ডায়াবেটিস টাইপ 1ও হওয়ার চান্স রয়েছে সেখানে। সুতরাং আপনারা এই নলেজ থেকে যদি উপকৃত হন তাহলে আমিও ধন্য মনে করি।